বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া, আতঙ্কে রয়েছে পশ্চিমা বিশ্ব। জানিয়ে দেব, ইসরায়েল ফিলিস্তিন দুপক্ষেরই যুদ্ধ অপরাধের অভিযুক্ত হতে পারে হুঁশিয়ারি জাতিসংঘের। জানিয়ে দেব, নির্বাচনের আগে দুঃসংবাদ পেলেন জো বাইডেন, সংখ্যা বেড়েই চলেছে। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে 2 ভারতীয় নাগরিক নিহত। জানিয়ে দেব, ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। সর্বশেষ জানিয়ে দেব, বাইডেনের প্রস্তাবে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কোর্টে বল পাঠালো হামাস। ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া, বিপদে পড়ছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেনের F-16 যুদ্ধ বিমান যেসব ঘাঁটিতে মোতায়েন করা হবে সেগুলো হামলা চালাবে রাশিয়া। এমনকি এসব বিমান যদি ইউক্রেনের বাইরে ন্যাটোর কোনো বিমান ঘাঁটিতেও রাখা হয়, সেখানেও হামলা করতে প্রস্তুত রয়েছে ক্রেমলিন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো স্থান মস্কোর বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে দেশটি। রাশিয়ার সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্দ্রে কার্তলভ সোমবার মস্কোয় এক বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমানের প্রথম চালান গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন এই সতর্কবাণী উচ্চারণ করলেন কার্তলভ। ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে ওই যুদ্ধ বিমান দিতে সম্মত হয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। রুশ দুমার এই প্রতিনিধি তার দেশের অবস্থান স্পষ্ট করে বলেন, ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কিন্তু যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান আকাশে উড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায়, তাহলে এইসব যুদ্ধবিমানের পাশাপাশি যেসব ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সেগুলোতেও হামলা চালাবে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার সের্গেই গোলুদবৎস বলেছিলেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে যেসব F-16 যুদ্ধবিমান পেতে যাচ্ছে তার কিছু সংখ্যক বিদেশি ঘাঁটিগুলোতে মোতায়েন থাকবে। এদিকে ইসরায়েল ফিলিস্তিন দুই পক্ষই যুদ্ধ অপরাধে অভিযুক্ত হতে পারে, হুঁশিয়ারি জাতিসংঘের। গত শনিবার গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে ভয়াবহ প্রাণঘাতী অভিযানের নামে 4 জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানের কারণে ইসরায়েল এবং ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর উভয়ই যুদ্ধ অপরাধে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর। নুসৈরাতের ওই হামলায় ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দপ্তরের মুখপাত্র জেরেমি লয়েন্স। অভিযানে নারী ও শিশুসহ অন্তত 274 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। লরেন্স বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় জিম্মিদের আটকে রাখার মাধ্যমে আশপাশের বেসামরিক নাগরিক ও বন্দীদের বাড়তি ঝুঁকিতে ফেলছে। জেনেভায় জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, উভয় পক্ষের এসব কর্মকাণ্ড যুদ্ধ অপরাধে শামিল হতে পারে। লরেন্স বলেন, এটি ছিল বিপর্যয়কর যেভাবে আকস্মিক ও তীব্র সহিংস অবস্থার মাধ্যমে বেসামরিক নাগরিকরা আটকা পড়ে গিয়েছে। বন্দীরা ও তাদের পরিবার যে অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছে সেই বিষয়টি তুলে ধরা লয়েন্স বলেন, 4 জন বন্দী এখন মুক্ত। এটা নিঃসন্দেহে খুব ভালো খবর। এই বন্দীদের কখনোই ব্যবহার করা উচিত ছিল না, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। যত শিগগিরই সম্ভব হয় তাদের মুক্তি দিতে হবে। এদিকে নির্বাচনের আগেই দুঃসংবাদ পেলেন জো বাইডেন। নির্বাচনের আগেই বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলের কুকীর্তির কারণে সম্মানহানি ঘটল তার। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার মামলায় ছেলে হান্টার বাইডেনের অভিযুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনা 3টি অভিযোগই প্রমাণিত হয়েছে। এরপরই আদালত তাকে অভিযুক্ত করে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, 2018 সালের রিভলভার কেনেন হান্টার। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে তিনি ফর্মে বাধ্যতামূলকভাবে কিছু তথ্য দিতে হয়, কিন্তু মিথ্যা তথ্য দেন হান্টার বাইডেন। সরকারি কৌশলীরা জানিয়েছেন, অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত বা অন্য কোনো নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে জানাতে হবে, কিন্তু হান্টার এই ক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দিয়েছেন। মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি নেন এবং 11 দিন সেটি নিজের কাছে রাখেন। আদালতে দোষী সাব্যস্ত করার রায় দেওয়ার সময় হান্টারকে খুব একটা বিচলিত দেখা যায়নি। অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন 25 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে আদালত।
তবে প্রথমবারের মতো এই অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেলের এমন সাজা বাইডেনের নির্বাচনে কতটা ধাক্কা দেবে সেটাই এখন দেখার বিষয়। এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে 2 ভারতীয় নাগরিক নিহত। চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে রুশ সেনাবাহিনী নিয়োগ করা 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে। জানানো হয়েছে, সরকার বিষয়টি রাশিয়ার কাছে উত্থাপন করেছে। খবর অনুসারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ অবিলম্বে বন্ধ করতে বলেছে। একই সঙ্গে বর্তমানে রুশ সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয়কে দেশে ফেরার অনুমতি দিতে বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার চাকরি গ্রহণের ক্ষেত্রেও জনগণকে সতর্ক করতে বলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মস্কো ভারতীয় দূতাবাসের বিষয়টি রাশিয়ান কর্তৃপক্ষ ও নয়াদিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূতের কাছে জোরালোভাবে উত্থাপন করেছে। রাশিয়ার সেনাবাহিনী থাকা সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি দেওয়া এবং দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভারত আরও দাবি করেছে, রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের ভবিষ্যতে কোনো নিয়োগ বন্ধ করতে হবে। এই ধরনের কার্যক্রম আমাদের অংশীদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। এর আগে মার্চে আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার হয়ে ভারতীয় নাগরিকরা ভাড়ায় যুদ্ধ করছে বলে খবর বের হয়। এরপর ভারত সরকার জানায় বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। রুশ সরকারের কাছে ভাড়ায় যুদ্ধ করতে যাওয়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেক ধ্বংস করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শীতকাল থেকে শুরু করে এই পর্যন্ত ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলায় কিয়েভের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেক ধ্বংস হয়ে গেছে। বার্লিনের এক সম্মেলনে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইতিমধ্যেই ইউক্রেনের 9 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। গত শীতে দেশটির বিদ্যুৎ সর্বোচ্চ উৎপাদন ছিল 18 গিগাওয়াট। বর্তমানে ওই সক্ষমতা অর্ধেকেও নেই। বাইডেনের প্রস্তাবে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কোর্টে বল পাঠালো হামাস। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের 3 স্তরের একটি খসড়া প্রস্তাব পেশ করা হয়। পরিষদের 15 সদস্যের মধ্যে 14 দেশের সমর্থনে পাশ হয় এটি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের বল এখন হামাসের কোর্টে। এই প্রতিক্রিয়ায় গাজায় শাসক দল হামাসের পক্ষে একজন সিনিয়র কর্মকর্তা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া এবং আলোচনার জন্য তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। গাজার বাইরে থাকা হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জোহরি বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি জানান, ইসরায়েল এটি মেনে চলবে কিনা তা এখন নিশ্চিত করে ওয়াশিংটনের উপর নির্ভর করছে। সামি বলেন, হামাস গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং ইসরায়েলের জেলে থাকা ফিলিস্তিন বন্দীদের জন্য গাজায় জিম্মিদের অদলবদল করার শর্ত মেনে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি নিশ্চিত করেছেন, বাইডেন প্রশাসন হামাসের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছেন। জন কির্বি আরও বলেছেন, তারা এখন এটা মূল্যায়ন করছেন। তিনি বলেন, এটা অবশ্যই ভালো যে আমাদের কাছে এখন জবাব আছে। এই মুহূর্তে তিনি আর কথা বাড়াতে চান না বলেও মন্তব্য করেছেন।